সারা দেশে এবার ৩৩,৩৫৫টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সারা বছরই সম্প্রীতি বজায় রাখার আহ্বান উদযাপন করেন। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ৩৩,৩৫৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। মৌলবাদীরা ক্ষমতায় এলে দেশে সিরিয়া আফগানিস্তানের পরিস্থিতি হবে বলেন বরকতুল্লাহ ভুলু। সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারা দেশে জামায়াতের বিক্ষোভ। ক্ষমতায় গেলে সরকারি সুবিধা না নেওয়ার ঘোষণা পরোয়ারের। বগুড়ায় অটো রিকশায় বালুবাহী ট্রাকের ধাক্কা, বাবা ছেলে সহ নিহত ৩। রংপুর সুনামগঞ্জে সড়কে ছড়ল মা ছেলে সহ আরও ৬ প্রাণ। এবং ছুটির দিনে জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের উপচে পড়া ভিড়, হোটেল মোটেলে বাড়তি চাপ। পূজায় থাকছে বিশেষ ট্রেন। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। শুধু আসন্ন দুর্গাপূজা নয়, ৩৬৫ দিনই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, একদিকে পূজা উদযাপনের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড়, নাটোর সহ ১৩ জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই প্রতিমা ভাঙচুরের অভিযোগ করেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সন্তোষ প্রকাশ করেন তারা। দুর্গাপূজার অষ্টমীর দিনে অষ্টমী থেকে দশমী পর্যন্ত ৩ দিন ছুটি সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় ৮ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উৎসব জন্মাষ্টমী এবং ঢাকা মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে ৭টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ৩৩,৩৫৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর মাত্র একদিন বাকি বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে প্রতিমায় চলছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া। রং তুলিতে সাজিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিকৃতি। সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলার ৯ উপজেলায় মোট ৩১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হয়েছে, এরপর সদর থানায়ও বৈঠক হয়েছে। সেনাবাহিনীকে আমরা অবহিত করেছি। প্রাথমিক প্রস্তুতিটা আমরা শেষ করে এখানে আসলাম। রাজশাহী জেলা ও মহানগরে এবার ৪৭০ মণ্ডপে পূজা উদযাপন হবে। জেলায় ৩৬৭ ও মহানগরে ১০৩টি মণ্ডপ তৈরির কাজ চলছে। উৎসব মুখর আয়োজনে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিমা নির্মাণ করা হচ্ছে, সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি, গোয়েন্দা নজরদারি রাখছি, প্লাস টহল কার্যক্রম চলমান আছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ধর্মীয় উৎসব যেন আমরা অত্যন্ত আনন্দের সাথে নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারি, এটি আমাদের মূল লক্ষ্য। পূজা মণ্ডপের জন্য আমরা ডেডিকেটেড করেছি, সেই টহল শুরু হয়ে গেছে অলরেডি। কুমিল্লায় এবার দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মণ্ডপ যে কমিটির হেড আছেন সকলেই কিন্তু দায়িত্ব আছে। এই সকলের দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে। যদি কোথাও গিয়ে এই সকল জিনিস পাওয়া না যায়, মণ্ডপ কমিটির হেডকে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন র্যাব ১১ এর অধিনায়ক। এ সময় তিনি পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে, আমাদের এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা অলরেডি আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি উদযাপনে সিরাজগঞ্জ, নড়াইল, নোয়াখালী ও নাটোরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলবাদীরা ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
এমন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার নোয়াখালীর শ্রী শ্রী রাম ঠাকুর সমাধি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌরসভার ২৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোট সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। ভারতের যে অসাম্প্রদায়িক চরিত্র এটা পাল্টে গেছে, কিন্তু বাংলাদেশেও যদি কোনো মৌলবাদী এরা ক্ষমতায় আসে তাহলে এটা আফগানিস্তান হবে, সিরিয়া হয়ে যাবে, ইরাক হবে, আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী সরকারি সুযোগ সুবিধা নিবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে তিনি কথা বলেন। পরওয়ার বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে তারা শাসক হবেন না, সেবক হবেন। এদিকে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। পটুয়াখালীতেও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এ সময় বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান করা সহ ৫ দফা দাবি জানান। যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। পিআর পদ্ধতির দাবি ও একটি দলের প্রতীক জটিলতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে একটি কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিদ্যমান আইন অনুযায়ী সব কাজ করে যাচ্ছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করবে না। সুতরাং আইনে যেভাবে আছে সেভাবে কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে। ছুটির দিনের শুরুতেই ৩ জেলায় সড়কে ঝরল মা ছেলে ও বাবা ছেলে সহ ৯ জনের প্রাণ। শুক্রবার ভোরে রংপুরের তাজহাটে পিকআপ ভ্যান ও বালুর ট্রাকের সংঘর্ষে পিকআপে থাকা মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটির চালক সহ মারা যান ৩ জন। এছাড়া বগুড়ার ফুলবাড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাবা ছেলে সহ ৩ জনের। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। শুক্রবার ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে সিএনজি অটোরিকশা যোগে নার্সিগ্রামে রওনা হন। ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অটো চালক। আহত হন বিপুল ও তার স্ত্রী, ছেলে মেয়ে। তাদের নিয়ে আসা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সকাল 10টার দিকে মারা যান বিপুল ও তার ছেলে। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। আমি কথা শোনার পরে আমি গোবিন্দগঞ্জ থেকে এখানে রওনা করছি। আসে শুনি যে আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই। আমার বোন বাইসপি কিনা সন্দেহ আছে, খুব সিরিয়াস। আমার ভাগ্নিদেরও অবস্থা হয়েছে একই অবস্থা, খুব সিরিয়াস। এদিন ভোরে রংপুরও পিকআপ ভ্যান ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভোর 4টার দিকে দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের উপর মালবাহী পিকআপ ভ্যান মহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ঢাকাগামী বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেল্পার ট্রাকে পিকআপে
যে মালামালের তালেবের স্ত্রী এবং তার 1 বছরের একটি সন্তান। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার সকালে এই সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশাটির চালক সহ মারা যান 3 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে। তা রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার দুপুরে চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট, তাই এটি আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থ জড়িত। বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম দীর্ঘ সময় রাষ্ট্র রোহিঙ্গাদেরকে রাখা, তাদেরকে পরিচালনা করা, ক্যাম্পগুলো পরিচালনা করা, সেখানে একটা মানবিক পরিবেশ সৃষ্টি করা, তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, স্বাস্থ্যের পরিবেশ সৃষ্টি করা, এটা বহুবিধ কাজ সরকারকে দেখতে হচ্ছে। শুক্রবার ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সুগন্ধা, কলাতলি ও লাবণী পয়েন্টে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সমুদ্র জলে গা ভাসিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা, জানান ভালো লাগার কথা। পূজা উপলক্ষে পর্যটকদের আশানুরূপ আগমনে হোটেল মোটেলে বাড়তি চাপ পড়লেও খুশি ব্যবসায়ীরা। এদিকে পূজার ছুটিতে ভ্রমণের জন্য 4 জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলবে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত। যে সুন্দর একটা আবহাওয়া, এগুলোর জন্যই তো হচ্ছে সমুদ্রের টানে এখানে আসি, ছুটে ছুটে আসি। কারণ শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে মানুষ একটু রিল্যাক্সের জন্য এরকম একটা সুন্দর দৃশ্য দেখতেই তো আসলে আসে এখানে। কক্সবাজার আসলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। কিন্তু সবকিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আব্দুর রহমান আছেন, আমি যুক্ত হচ্ছি তার সাথে। আব্দুর রহমান যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আব্দুর রহমান, জানাবেন যে সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি এখন আসলে কেমন দেখছেন এবং পুজোর ছুটি উপলক্ষে নিরাপত্তা নিয়ে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সব মিলে জানাবেন। যদি যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজার এখন 14 দিনের টানা সরকারি ছুটির কবলে। সারা বাংলাদেশের স্কুল কলেজ এবং দুর্গাপূজার ছুটি, সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে 14 দিনের ছুটি শুরু হয়েছে এবং এই ছুটির সাথে সাথে কিন্তু কক্সবাজারে মানুষের মেলা বসেছে, যেটা অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারের ছুটির সংখ্যাটাও যেমন বৃদ্ধি। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের যেহেতু দীর্ঘদিন স্কুলে করার পর তারা একটু সমুদ্র এবং পাহাড়ের শ্বাস নেওয়ার জন্য তারা কিন্তু বেরিয়ে পড়েছে। এটার ঢল কিন্তু আমরা সকাল থেকে যে মহাসড়কগুলো রয়েছে সেখানে গাড়ির যেমন যানজট লেগেছিল এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টও কিন্তু লক্ষ্য বলে আমাদেরকে জানিয়েছে। যদিও ব্যবসায়ীরা বলেছেন যে এটার সংখ্যা হয়তো আরো কম বেশি হতে পারে এবং তারা হোটেল মালিক যারা রয়েছেন তারা বলেছেন প্রায় 70 থেকে 80% হোটেল বুকিং হয়েছে। জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ বরাবরই তাদের গড়বান্ধা বক্তব্য নিয়ে তারা সবসময় নিরাপত্তার চাদরে ঢেকে রাখে কক্সবাজার। যদিও ছোটোখাটো ঘটনা ঘটে, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা বলে তারা চালিয়ে যায় এবং যেমনটি যারা আমরা পর্যটকদের সাথে বলেছেন যে আসলে কক্সবাজারের সমুদ্র দেখা ছাড়া বিনোদনের কোনো বিকল্প ব্যবস্থাপনা নাই। এখানে সন্ধ্যাকাল মানুষগুলো হোটেলের বুকিং রুমে বসে থাকতে হয়, তাদের কোনো বিকল্প ব্যবস্থা থাকে না এবং সন্ধ্যার যে অন্ধকার বিচ এবং বিশেষ করে বিভিন্ন অন্ধকার গলিতে কিন্তু হিজড়া সহ ছিনতাইকারীরা উৎপেতে বসে থাকে, অটোওয়ালারা এবং বিশেষ করে ইদানিং কিন্তু বায়ুবীয়
বা যেটাকে বলে শয়তানের পার্টি বলে, তাদেরকে কিছু গন্ধ শুকিয়ে মানুষের সর্বস্ব নিয়ে যায়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের যে বক্তব্য, তারা সবসময় সতর্ক রয়েছে, যদিও তাদের লোকবল সংকট রয়েছে এবং তারা সেই ব্যবসায় কাজ করছে। এবং যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন তারা সর্বোচ্চ বলেছেন যে তারা তাদের সাধ্যের মধ্যে তারা তাদের প্রতিষ্ঠানগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা, যেহেতু আগামীকাল বিশ্ব পর্যটন দিবস, সেই উপলক্ষে তারা কিন্তু বিভিন্ন ছাড়ের ঘোষণা দিয়েছে। কিন্তু বলে যে এখন খাওয়া হোটেলের দামটা অতিরিক্ত বেশি রয়েছে এবং আর ব্যবসায়ীরা বলছেন যে সারা বছর কিন্তু তাদেরকে পর্যটনের জন্য বসে থাকতে হয়, বিশেষ দিনে কিন্তু তারা এই বছরের ক্ষতিটুকু পোষানোর চেষ্টা করে। এবং এখানে যারা সমুদ্র সৈকতে এসেছে তারা বিভিন্নভাবে জেট স্কি এবং সমুদ্রের স্নান এবং ঘোড়া সহ বিভিন্ন ধরনের রয়েছে সেটি করে তারা সময় পার করছে। কিন্তু যখন এই সন্ধ্যা নামবে বোতুরে একটা বিচ অবস্থা হয়ে যায় এবং কোনো ধরনের কালচারাল প্রোগ্রামের কোনো কক্সবাজারের কোনো সাংস্কৃতিক যেই লোক আছে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা এখনো গড়ে ওঠে নাই। যথাযথ পর্যটকদের সেবার জন্য কালচারাল এবং উন্নত মানের শপিং মল তৈরি হবে এবং বিনোদন ব্যবস্থা হবে, তাহলে পর্যটনের ঘোরাটা তাদের জন্য সার্থক হবে। এটাই ছিল সর্বশেষ জ্যোতি কক্সবাজার থেকে। আমাদের সহকর্মী আব্দুর রহমান কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমার সাথে। মেহেরপুরে ভৈরব নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র মাহিনুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর 5:30টার দিকে তার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে স্বজনরা। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে 4 বন্ধুর সঙ্গে কুতুবপুর ভৈরব নদীতে গোসল করতে যায় মাহিনুল। এক পর্যায়ে নদীতে ডুবে যায় সে। পরে গ্রামের শতাধিক মানুষ পানিতে নেমে তার সন্ধানে খুঁজতে থাকে। সারা রাত নৌকা ও পায়ে হেঁটে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোর 5:30টার দিকে মাহিনুলের মরদেহ উদ্ধার করা হয়। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর ও চট্টগ্রামে মাছ মাংসের বাজারে চলছে অস্থিরতা। বাজারে পর্যাপ্ত দেশীয় মাছ ও সামুদ্রিক মাছ থাকলেও দাম নিয়ন্ত্রণে আসছে না। এদিকে নওগাঁয় শাকসবজি ও মাছের বাজারেও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। চট্টগ্রামে মাছ মাংসের বাজারে চলছে অস্থিরতা। সামুদ্রিক মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ন্ত্রণে আসছে না। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায় এবং চিংড়ি 800 থেকে 900 টাকায়। আর গরুর মাংসের দাম কেজি 850 থেকে 900 টাকা। খাসির দাম পেরিয়ে গেছে 1000 টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। কিছুটা বেড়ে গেছে, আগে তো তেমন সবকিছুর দাম এত বেশি ছিল না, এখন দিন যত যাচ্ছে দামও বাড়ছে। মাছের দাম আসলে টোটাল বাজারেই তো এখন আগুন। আমি যা মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বুঝি, বা আমি তো নিজেই বাজার করি সবসময়, তো দেখি মাছের দামটা অনেক বেশি, অনেক বেশি। সমুদ্রতে পাইলেও আমরা ওই রকম ভাবে ভরপুর ভাবে পাচ্ছি না। যেখানে 50 কেজি পাওয়ার কথা সেখানে 10 কেজি পাই, তার কারণে মাছের দামটা একটু বাড়ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়। এছাড়াও বাজারে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও দাম চড়া। পাঙ্গাস ও তেলাপিয়া মাছের কেজি বিক্রি হচ্ছে আকার ভেদে 160 থেকে 210 টাকা। রুই মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকা। ক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও দাম কমছে না। 1 কেজির উপরে যে ইলিশগুলো আছে এগুলা 2200 টাকা 2500 টাকা এরকম আছে। বাজারে মনে করেন আমরা 1 কেজি 1100 গ্রাম 1200 গ্রাম এগুলা মনে করেন 2300 2400 করে ব্যস্ত আছে। এগুলা তো ছিল 2800 2700 টাকা। নওগাঁয় শাকসবজি ও মাছের বাজারে ঊর্ধ্বগতি। শাকসবজির দাম প্রতি কেজিতে গড়ে বেড়েছে 10 থেকে 20 টাকা। মাছের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। আর মুরগির দাম বেড়েছে প্রায় 10 টাকা। 100 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিল্প ও কৃষির সমন্বয়ে গড়ে ওঠা গাজীপুর 1 আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মাঠে নেমেছেন রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। নিজেদের প্রার্থিতার জানান দিয়ে গণসংযোগ আর প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, পাশাপাশি যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সহকর্মী এম নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে অঙ্কন চৌধুরী রিপোর্ট।
কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নং ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর 1 আসন। শিল্প কারখানা ও কৃষি নির্ভর এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 6,96,000। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বেড়েছে তৎপরতা। বিএনপির পক্ষ থেকে আলোচনায় রয়েছে 1 ডজন সম্ভাব্য প্রার্থী। তবে প্রচার ও জনপ্রিয়তায় জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খ্যাত তানবীর আহমেদ সিদ্দিকীর পুত্র। কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি সুসংগঠিত এবং শক্তিশালীভাবে মানুষের দ্বারে যাচ্ছে, কাজ করছে। ক্লিন ইমেজের মানুষ বিভিন্ন পদে আসছে, শিক্ষিত ছেলেমেয়ে বিভিন্ন পদে আসছে। সামনে আরো সুসংগঠিতভাবে তারা কাজ করবে ইনশাআল্লাহ। গাজীপুর 1 আসনে প্রথমবারের মতো প্রার্থী দিয়েছেন জামায়াত ইসলামী। দলটির প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সাবেক সচিব শাহ আলম বকশী। আমরা আমাদের সংগঠনের সকল পর্যায়ে সাংগ নির্বাচনের কমিটি গঠিত হয়েছে, নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, জাকের পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরাও প্রার্থিতা জাগান দিয়ে গণসংযোগ করছেন। অতীতে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই, আমরা দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, আমরা কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম না। মানুষ যেহেতু পরিবর্তন চায়, সেই হিসেবে আমাদের গণ অধিকার পরিষদকে মানুষ ভোট দেবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের কমিটি এখনো ঘোষণা করা হয়নি, তো আমরা আমাদের জায়গা থেকে কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যারা দায়িত্বশীল আছি তারা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ। আমাদের পাশে যারা সবসময় থাকবে, যাদেরকে আমরা পাবো, ডাকতে পাবো, এইরকম প্রার্থীকে আমরা ভোট দেব। ভালো মানুষ যেগুলো কাজ করবি সেই লোককে আমরা ভোট দেব। তরুণ ভোটাররা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি তারা চায় যোগ্য ও সৎ নেতৃত্ব। আগামী প্রজন্মকে যে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদের দেশকে সুন্দরভাবে গড়তে পারবে, আমরা এরকম নেতৃত্বই চাই। উন্নয়নমূলক কাজকর্ম করবে এবং জনগণের পাশে থাকবে এমন একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। গাজীপুর 1 আসনের রাজনৈতিক মাঠে যতদিন যাচ্ছে ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সাবেক সচিব আমিনুল ইসলাম গাইবান্ধায় আগমনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আমিনুল ইসলাম ঢাকা থেকে সড়ক পথে গাইবান্ধা ফেরার পথে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের তুলসীঘাট হেলিপ্যাডে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তিনি কয়েক শত মোটরসাইকেল, কার, মাইক্রো পিকআপের একটি শোডাউন সহ তার নিজ এলাকা সদর উপজেলার কুপতলায় পৌঁছান। সেখানে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঝালকাঠির রাজাপুরে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাট বিদ্যালয় মাঠ ও পটুয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও ঝালকাঠি 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত সহ আরও অনেকে।